দেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আহসান এইচ মনসুরকে সরিয়ে নিয়োগ দেওয়া হয়েছে মোশতাকুর রহমানকে। মোশতাকুর রহমান একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। এদিকে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী পদত্যাগ করেছেন। এর আগে 24 ফেব্রুয়ারি আলী হোসেন ফকিরকে পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর ঠিক দুদিন আগে অর্থাৎ 23 ফেব্রুয়ারি দেশের 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকদের সবাই সদ্য ক্ষমতায় আসা বিএনপির নেতা। আর এসব নিয়েই আমাদের আজকের বার্তা কক্ষ। নিয়োগের মাপকাঠি কি হওয়া উচিত? প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের নির্বাচিত খবর, নিয়োগের মাপকাঠি কি হওয়া উচিত। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। কাজী মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ জি, আমি ভালো আছি। স্যার, আপনি দেখেছেন আমাদের টপিক নিয়োগের মাপকাঠি কি হওয়া উচিত। আজকে সারাদিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মরত আছেন, তাদের অ্যাসোসিয়েশন আছেন, তারা দিনভর আন্দোলন করেছেন গভর্নরের বিরুদ্ধে। কারণ তিনি 3 জন কর্মকর্তাকে শোকজ দিয়েছিলেন, তাদেরকে বদলি করেছিলেন, নানান অভিযোগের কথা বলেছেন। তারা বলেছেন এই গভর্নর মানে বিদায়ী গভর্নর স্বৈরাচার ছিলেন। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? আপনার টপিকটা অনেক চমৎকার এবং সময় উপযোগী। প্রথম কথা হলো যে আমাদের যিনি গভর্নর ছিলেন আহসান এইচ মনসুর, উনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি এবং সমাদৃত। সারা পৃথিবীতে এক ধরনের খ্যাতি আছে ওনার, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে উনি কাজ করছেন বিভিন্ন সময়, এবং বাংলাদেশেও বিভিন্ন সময় আমরা যখন ফিনান্সিয়াল ক্রাইসিস, আমি গত 15 বছরও দেখেছি উনি বিভিন্ন সময় সরকারের বিভিন্ন উদ্যোগগুলো যেগুলো মানে সরকারি খাতকে ধ্বংস করে দিচ্ছিল, সেগুলোর ব্যাপারে কিন্তু উনি আগেই বলতেন এবং বিতর্ক করতেন। আমি অনেকগুলো শোতেও দেখেছি অনেক সময়, বিভিন্ন সময় তো কথা বলেছেন। উনি আসার পরে এক ধরনের পরিবর্তন তো হয়েছেই, আর্থিক পরিবর্তন কিন্তু হয়েছে, নো ডাউট। তো কিন্তু যদি যে কোনো প্রশাসক যদি স্বৈরাচারী হন, সেটা তো আসলে বেদনাদায়ক। আমরা জানি যে প্রশাসকরা স্বৈরাচারী হলে প্রশাসনের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং ম্যানেজমেন্ট ভালো হয় না। কিন্তু আমরা এটাও জানি যে অনেক সময় দেখা যাচ্ছে কি স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যে সকল অ্যাসোসিয়েশনগুলো থাকে, সেগুলোও কিন্তু স্বৈরাচারী হয়, এবং অ্যাসোসিয়েশনের সুবিধা নিয়ে তারা কিন্তু অনেক সময় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে আনস্টেবল করে, অস্থির করে। তো এখানে সরকারের খুব সিরিয়াসলি দেখা দরকার। এটা আসলে যদি এমনটা হয়, তাহলে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে এই রোগ পেয়ে বসবে, এবং অনেক জায়গায় কিন্তু এরকম অ্যাসোসিয়েশন আছে। সব অ্যাসোসিয়েশন আমরা কিন্তু একসময় মনে করতে পারি কিনা, যখন স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের যখন ন্যাশনালাইজেশন হয়, মানে জাতীয়করণ হয়, তখন কিন্তু জাতীয়করণ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য উঠে পড়ে লাগলাম, এবং বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নিলেন আদমজি জুট মিল বন্ধ করার। প্রায় অনেক টাকা ঋণ নিয়ে এটা কিন্তু বন্ধ করতে হলো, তো ওয়ার্ল্ড ব্যাংক টাকা নিয়ে। এখন এটা কেন করেছে? কারণ জুট মিলগুলোতে যেভাবে ন্যাশনালাইজেশনের কারণে যেভাবে অ্যাসোসিয়েশন গুলো জিম্মি করে রাখতো সরকারকে এবং সরকারি প্রশাসনকে, মিলের প্রশাসনকে, শ্রমিক রাজনীতি, এবং এমন করে রাখতো যে কোনো উৎপাদন নাই, কিছুই নাই, কাজ করছে না, এফিসিয়েন্সি নাই, কোনো রপ্তানি নাই, আয় নাই, রোজগার নাই, কিন্তু শুধু ব্যয়। তো আমরা যেন এই পাল্লায় না পড়ে যায়, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সবসময় ভাবতে হবে যে তারাও কিন্তু জবাব দিতে ঊর্ধ্বে না। যেমন ভাবে আহসান এইচ মনসুর, উনিও জবাব দিতে ঊর্ধ্বে না। যারা অ্যাসোসিয়েশন থেকে এই কাজগুলো করেছেন, কি কারণে, কেন তাদেরকে শোকজ করা হয়েছিল, কেন তাদেরকে বদলি করা হয়েছিল, এই ব্যাপারটাও সরকারের খতিয়ে দেখা দরকার আছে। কারণ এগুলো যদি ইনিশিয়ালি সরকার স্ক্রুটিনাইজ না করে, ন্যায় যদি অন্যায় যদি হয়, তাহলেও ব্যবস্থা নিতে হবে। আবার যদি এগুলা তারা নিজেরা অন্যায় করে নিজেদের ডিফেন্স করতে থাকে, সেটাও কিন্তু ব্যবস্থা নিতে হবে সরকারকে, না হলে কিন্তু সরকারের জন্য চ্যালেঞ্জ বাড়বে। বিদায়ী গভর্নর বলেছেন আজকে সাংবাদিকদের যে পদত্যাগ কোনো ইস্যু নয়, আমি এখানে চাকরি করতে আসিনি, সেবা দিতে এসেছি, প্রয়োজন হলে 2 সেকেন্ড সময় লাগবে না পদত্যাগ করতে, তবে আমরা প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেব। তিনি বলেছেন যে তিনি চেয়েছিলেন বাংলাদেশ ব্যাংকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে, নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে। তার অভিযোগ যে কিছু কর্মকর্তা এবং কর্মচারী পরস্পর যোগসাজশে তারা এই প্রতিষ্ঠানটাকে জিম্মি করে
রেখেছে। তারা ইচ্ছে মতো তারা অফিস করে, তারা কাজ করে এবং তারা বাংলাদেশ ব্যাংকের যে একটা সিস্টেম সেটা মানে না। অন্যদিকে ওনার বিরুদ্ধে অভিযোগ অফিসারদের যে তিনি একজন স্বৈরাচারী মনোভাবাপন্ন। তিনি তো 24 সালের অগাস্টে সম্ভবত 14ই অগাস্ট উনি নিয়োগ পেয়েছিলেন গভর্নর হিসেবে। ওই দায়িত্বের পাওয়ার পর উনি অনেক সময় ওনার উপদেষ্টা নিয়োগ নিয়ে ব্যস্ত ছিলেন, বিদেশ সফর নিয়ে ব্যস্ত ছিলেন। কাঠামোগত পরিবর্তন যেটা আশা করেছিল সবাই, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ। দিনভর উত্তেজনা ছিল, এমনকি পুলিশও প্রহরায় ছিল। তো এই বিদায়টা স্মুথলি হলো না। আপনি আরেকটা চমৎকার বিষয় নিয়ে আসছেন এই আলোচনার মধ্যে দিয়ে, সেটা হলো কাঠামোগত পরিবর্তন। আমরা কিন্তু গত সরকারের অনেকের মধ্যেই দেখেছি, ইভেন প্রধান উপদেষ্টা সহ অনেকের মধ্যেই দেখেছি যে ওনারা প্রচুর বিদেশ সফর করেছেন 2 বছর সময়। এবং আপনি জানেন একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়, অনেকেই বলেন বিপ্লব পরবর্তী সময়। তো এই বিপ্লব উত্তর বা গণঅভ্যুত্থানোত্তর যে সময়টা, এই সময়টাতে যে পরিমাণ সময় ব্যয় করা দরকার ছিল মানে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে, এবং তাদের কিন্তু আসলে বিদেশ সফর করা সেভাবে খুব এসেনশিয়াল না হলে সময় ছিল না। কিন্তু আমরা দেখেছি সবাইকেই, শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে আপনি অর্থ প্রত্যেকেই, যাদের দরকারও নাই, যারা মানে অভ্যন্তরীণ কাজ করেন প্রচুর, তাদেরও কিন্তু দেখেছি প্রচুর বিদেশ সফর করেছেন। এখন এই যে বিষয়টা, এটাও যদি হয় যে মানে গভর্নর শুধু বিদেশে গিয়েছেন অথচ আর্থিক খাত এতটা ঝুঁকির মধ্যে আছে, এটা তো আসলে ভালো দেখায় না, ভালো শোনায়ও না। আর এটা একটা কেমন জানে আমি দেখেছি গত সরকারের মানে ওনারা চলে গেছেন, তারপর বলতে বাধ্য হয় প্রত্যেকটা সরকারেরই জবাব দিতে আছে এবং অ্যাকাউন্টেবিলিটি আছে, আমাদের সমালোচনা করতেই হবে। আমরা গত সরকারকে দেখেছি যে মানে অনেক সময় অনেক উপদেষ্টাদের খুব রিল্যাক্সিং মোডে আছেন, তারা যেন একটা এনজয় করছেন। এই যে রক্তাক্ত বিপ্লবের পরে, একটা স্বৈরাচারী শাসনের পরে, একটা ফেসিবাদের পরে আপনি যে শাসন পেলেন, সেই শাসনটা যে আপনি কাজে লাগাবেন নিজের ইফিসিয়েন্সির সাথে এবং আন্তরিকতার সাথে, অনেকের মধ্যে কিন্তু অভাব ছিল। তো সেই জায়গা থেকে যদি আহসান এইচ মনসুর উনি যদি অপ্রয়োজনীয় বা বিদেশ যেয়ে থাকেন, এগুলো তো সরকার ক্ষতি দেখতে পারে, কেন ক্ষতি দেখবে না? যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে উনি অপ্রয়োজনীয় বা বিদেশ যেয়ে থাকেন, সেটা তো উনি ঠিক করেন নাই। এবং এভাবে মানে ব্যাংক খাতগুলোকে দায়িত্ব নিয়ে উনি একটা স্ট্যাবিলিটি এনেছেন, এটা হয়তো ইন্টারিম গভর্নমেন্টের কারণে অটোমেটিক ছিল, ফেসিবাদ বা কর্তৃত্ববাদের পতনের কারণে অটোমেটিক ছিল, কিন্তু তারপরেও উনি এটা এনেছেন, ওনাকে একটু ক্রেডিট দিতেই হবে। উনি এই ক্রেডিটটা সত্ত্বেও বলছি, উনি যদি এরকম ঘন ঘন বিদেশে যেয়ে থাকেন কোনো কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া, বা এটা যদি আসলে ব্যাংকের কোনো কাজে না আসে থাকে, সেটা তো তার জবাবদিহিতার মধ্যে আসতেই হবে। তবে একটা ব্যাপার আপনাকে মনে খেয়াল রাখতে হবে, যে সেটা হলো এই যে আসলে 2 বছরে কিন্তু কাঠামোগত পরিবর্তন দৃশ্যমান নয়। উনি হয়তো স্ট্যাবিলিটি এনেছেন বা স্ট্যাবিলিটি এসেছে অটোমেটিক। আমরা অনেক সময় গত 15 বছর বলতাম যে রেমিটেন্স আমাদের সয়লাভ, এটা সরকারের গুণ ব্যবহার যোগ্যতা। আসলে কিন্তু এই রেমিটেন্স আসার পিছনে সরকারের ক্রেডিট খুব সামান্যই। আসলে এটা কিন্তু ব্যক্তি নিজের উদ্যোগে আমাদের দেশের লোকজন বিদেশে যায় এবং টাকা দেশে পাঠায়। তো এটা আসলে 90%ই হলো মানে পিপলের নিজস্ব অর্জন, আর 10% সরকারের সহযোগিতা। আপনি দেখে থাকবেন যে বাংলাদেশে একটা কমন প্র্যাকটিস, যখন কোনো ব্যক্তি তার প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিকভাবে চালাতে চান, তখন একটি পক্ষ দাঁড়িয়ে যান, তারা তার বিরোধিতা করেন, তখন তাকে নানানভাবে ট্যাগ দেওয়া হয়, তকমা দেওয়া হয়। আবার যিনি এটি করতে চান, স্ট্যাবলিশ করতে চান, এই প্র্যাকটিসটা করতে চান, একটা সিস্টেমের মধ্যে আনতে চান, তিনি তার আচরণ হয়তো স্বৈরতান্ত্রিক হয়ে যায়, বিপক্ষ পাশে যারা থাকেন, অপোনেন্ট যারা, তাদের কাছে। তেমনি বাংলাদেশ ব্যাংকের এই গভর্নরের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন, তাদের মূল অভিযোগ যে তিনি স্বৈরাচারী মনোভাবাপন্ন, যে কারণেই 3 জন কর্মকর্তাকে তিনি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন, তারপরে বদলি করেছেন। তো এগুলোর ক্ষেত্রে কি চেক অ্যান্ড ব্যালেন্স আনতে কি করণীয়? আপনি তো পাবলিক পলিসি পড়ান, পাবলিক পলিসি পড়াই, এবং আমি পাবলিক পলিসি আরেকটা ট্রেনিংও নিয়েছি, মানে আমি সেকেন্ড মাস্টার্স করছি পাবলিক পলিসিতে। এটা আমি যে স্কুলে পড়েছি, সেই স্কুলটা পৃথিবীতে 2টা স্কুলকে বলা হয় পলিসি সায়েন্সের স্কুল। একটা হলো সিইউ স্কুল, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের, আরেকটা হলো টরন্টো ইউনিভার্সিটি। তো 2টা ইউনিভার্সিটির নামে অভিযোগ হলো, একটা ইউনিভার্সিটির অভিযোগ হলো, টরন্টো ইউনিভার্সিটির অভিযোগ হলো শুধু তারা একাডেমিকদেরকে ট্রেনিং দেয়, পাবলিক পলিসি একাডেমিশিয়ান। আর সিইউর বিরুদ্ধে অভিযোগ হলো তারা একাডেমিশিয়ানদের কম ট্রেনিং দেয়, তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ব্যুরোক্রেটদের ট্রেনিং দেয়। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এদের হলো বেশি, ওই ইউনিভার্সিটির ছাত্র হলো বেশি এরা। তো যাই হোক, আমরা আসলে আমাদের মানে ফেয়ারে দেখতাম যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, জাতিসংঘের সব প্রতিষ্ঠান আসতো জব ফেয়ার গুলোতে। তো সে কারণে মনে হতো যে যেই মানে যে অভিযোগটা আছে সিইউর বিরুদ্ধে,
এটা বুঝতে কারেক্ট, যে কারণ নাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কেন আসে বা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো কেন আসে। তো এখানে অনেক প্রফেসর ছিলেন যারা আসলে খুবই ইন্টারন্যাশনাল লেভেলে। আমাদের ব্যক্তিগত একাডেমিক অভিজ্ঞতা, ব্যক্তিগত পড়ানোর অভিজ্ঞতা এবং আমি লেখালেখিও ইলানি করি, সেই জায়গা থেকে বলছি যে আপনি যদি এফিসিয়েন্সি চান তাহলে কিন্তু আপনাকে দুই পক্ষের চ্যালেঞ্জ মেনটেন করতে হবে, দুই পক্ষকে চেক করতে হবে, চেক এন্ড ব্যালেন্স, প্রতিষ্ঠানগুলোতে ভারসাম্য আনা খুব সহজ না। বিশেষ করে মানে বাংলাদেশ ব্যাংকের মতো যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু ভারসাম্যের ব্যাপারটা হলো কি, আমরা কিন্তু যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এই শর্ত দেয় এটাকে মানে অটোনমাস করার জন্য, এটা কিন্তু আমরা তখন কিন্তু অনেকেই পক্ষ ছিল, বিপক্ষ ছিল। আজকে কিন্তু তার ফলাফলটা দেখতে পাচ্ছি। তো এখন যদি আপনি গভর্নর হিসাবে সত্যিকারের অর্থে চ্যালেঞ্জ মানে চেঞ্জ চান, পজিটিভ কোনো চেঞ্জ চান, আমার কাছে কেন জানে মনে হয় মানে বাংলাদেশ এখনো এতটা অনুর্বর হয়ে ওঠেনি যে কোনো ভালো কাজ করতে গিয়ে সকলে বাধা দেয়। যারা ভালো কাজ করতে চায় এবং তাদের যদি নিজস্ব কোনো ফল্ট না থাকে, আপনি ভালো কাজ করতে চান কিন্তু আপনি প্রচুর বিদেশে যান, মানুষ ভালো চোখে দেখবে না। আপনি ভালো কাজ করতে চান, আপনার 50 জন উপদেষ্টা লাগবে, মানুষ ভালো চোখে দেখবে না, কারণ আপনার কাজটা তো মানুষ সার্ভিসটা তো চায়। আপনি ভালো কাজ করতে চান কিন্তু আপনার আচরণ রুড়ো, এটা তো মানুষ চায় না। আপনি ভালো কাজ করবেন ঠিক আছে, এবং আপনি সবাইকে অ্যাডজাস্ট করতে পারারও কিন্তু একটা দক্ষতা লাগবে। ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বলতে একটা কথা আছে। আপনি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু আপনি আপনার অধীনস্থ যারা আছেন তাদের সাথে ভালো আচরণ করেন না, তাহলে তো আপনি ভালো অ্যাডমিনিস্ট্রেটর না, আপনি এফিশিয়েন্ট না। আপনার লোকজন কাজ করবে না আপনাকে দেখে তারা বিরক্ত হবে, বোর ফিল করবে, অথবা তারা আপনাকে দেখে এড়িয়ে যাবে অথবা কম কাজ করবে। এই জন্য এই দুইয়ের মধ্যে ব্যালেন্স লাগবে। কিন্তু এখন এই ব্যালেন্সটা করবে কে? আমার কাছে মনে হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলো যদি থাকে অবশ্যই সহযোগিতা সম্পর্ক সম্ভাবনা বেশি, আপনি যদি এই কাজগুলো করে থাকেন। কিন্তু উনি যদি এই কাজগুলো না করে থাকতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে কি এরকম অবস্থা আসতো না। আজকে আমরা যে সরকারকে থ্যাঙ্কস দিচ্ছি এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা স্টেবিলিটি আনার জন্য, এটা এখন আমার আজকে মনে হচ্ছে এটা কি অটোমেটিক ছিল? মানে ফেসিবাদের পতনের কারণে, প্রতিবাদের পতনের কারণে মানে এক ধরনের যে ইন্টারিম আসলো, এটা অটোমেটিকই কি আমাদের করে দিল কিনা? এখন তো ক্রেডিট দিতে পারছে না কাউকে, কারণ যার বিরুদ্ধে এত অভিযোগ। এর জন্য সরকারের উচিত, নতুন সরকারের উচিত হুটহাট সিদ্ধান্তগুলো না নিয়ে সিদ্ধান্তগুলো নেওয়ার সময় অনেক বেশি বিবেচনা করা উচিত, এবং তারাও যেন এই ধরনের সিদ্ধান্ত না ফেস করতে হবে ভবিষ্যতে। কারণ অটোনমাস এবং অটোনমি কিন্তু সবার জন্যই, সবার বিরুদ্ধে কাজে লাগবে, এবং কারো স্বার্থ রক্ষা না করলেই, এবং আপনি যেটা বললেন, গভর্নর যেটা বললেন যে এখানে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আছে যারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুবিধার জন্য নিজেরা কাজ করবে না কিন্তু অন্যকেও কাজ করতে দিবে না, এটাও যদি ঘটে থাকে গভর্নরের এই অভিযোগটা কিন্তু খুব আমলে নেওয়া উচিত। কারণ ভবিষ্যতে যারা গভর্নর হবে, এবং যিনি গভর্নর হয়েছেন, আপনি যদি এই আলোচনা আমাকে করার সুযোগ দেন, তো যিনি গভর্নর অলরেডি হয়েছেন তিনি কিন্তু মারাত্মক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে আছেন, কারণ উনি ব্যবসায়ী। সো উনি ব্যবসায়ী, আমরা কিন্তু জানি ইতিমধ্যে আমাদের ব্যবসায়ীরা আমাদের ব্যাংকগুলোর টাকা, মানে আমাদের যে পকেটের যে ট্যাক্সের টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়, আলটিমেটলি তো ট্যাক্সের টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়, এই টাকাটা কিন্তু শোনা গেছে গত 15 বছরেই বা এর আগেও বিভিন্ন সময় শোনা গেছে ব্যবসায়ীরা কিন্তু এই ইনভেস্টমেন্টের নামে এগুলো নিয়েছেন এবং ঋণখেলাপি হয়েছেন এবং আমাদের ফেরত দেন নাই, যে কারণে আমরা কিন্তু ঋণগ্রস্ত দিনের পর দিন, প্রত্যেকটা রেজিম আসলেই কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ি। তো এখন গতবার তো প্রায় 2.5 লাখ কোটি টাকা বোধহয় ঋণগ্রস্ত হয়েছে। নতুন গভর্নর, উনি তো ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড, ওনার অ্যাকাউন্টিং থেকে ওনার মাস্টার্স করা, তো উনি তো মূলত ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, নারায়ণগঞ্জে ওনার বিজনেস, চিটাগং স্টক এক্সচেঞ্জেও উনি ছিলেন, তারপরে ওনার আবাসন খাতের দীর্ঘ ব্যবসা, 30 বছরের উপরে ওনার অভিজ্ঞতা। তো বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ব্যবসায়ী ক্যাটাগরি থেকে কেউ কখনো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হননি। তো তার যে ধরেন অভিজ্ঞতা বিজনেস সেক্টরে আছে, কিন্তু প্রশাসন চালানোর মতো, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পালস বোঝার জন্য, আর্থিক খাত বোঝার জন্য, কারণ ওনাকে ব্যাংকিং রেগুলেশন নিয়ে কাজ করতে হয়, আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে হয়, পলিসি নিয়ে কাজ করতে হয়, IMF ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কাজ করতে হয়, এবং বাংলাদেশের সরকারের সঙ্গে তো অবশ্যই কাজ করতে হয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে। তো সেই ক্ষেত্রে এই যে অভিজ্ঞতাহীন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স ছাড়া যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো, এই নিয়োগকে কিভাবে দেখবেন? আপনাকে আবার ধন্যবাদ জানাই, কিন্তু আমি একটা জায়গায় একটু দ্বিমত করছি, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স নাই এই কথাটা। কারণ আপনি যখন কোনো ফার্ম চালান, কোনো কর্পোরেশন চালান, ব্যক্তিগত হলেও, আপনি যদি কোনো গ্রুপের ফার্ম চালান, আপনি বললেন যে উনি গার্মেন্টসের মালিক আছেন এবং ওনার আবাসন ব্যবসা, বেসরকারি অভিজ্ঞতা আছে, আমি সরকারি এই সকল প্রতিষ্ঠান চালাতে কিন্তু এক ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আছে, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনটা আর গভর্নরের অ্যাডমিনিস্ট্রেশন একরকম নয়, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আর ব্যক্তিগত অ্যাডমিনিস্ট্রেশন তো সবাই আপনার স্টাফ, তারা আপনাকে মেনেই চলবে, আপনার ধমক শুনবে, আপনার ধমক খাবে, আপনার কথা শুনে কাজ করবে, কিন্তু গভর্নর অন্য জিনিস। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো কি, আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হলো
আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যে আপনার বোঝাপড়া হুম, হুম। এবং কানেকশন, আহসান এস মনসুরের ক্ষেত্রে উনি সুবিধাটা কিন্তু হলো IMF এ কাজ করেছেন, ওনার পোস্টিং পাকিস্তানে ছিল, উনি বিশ্বের বিভিন্ন দেশে শুধু কাজ কিন্তু করেন কাজ নাই, করেছেন। ওনার কিন্তু মানে কানেকশনও জি, জি। ইন্টারন্যাশনালি অনেক হাই। যে কথাটা বললেন না আমার 2 সেকেন্ড লাগবে বা 3 সেকেন্ড লাগবে হ্যাঁ, রিজাইন করতে। কারণ হলো উনি ইন্টারন্যাশনালি এখনো মানে আপনি বসে থাকলেও উনার আয় রোজগার জি, মানে জি, জি। ভালো থাকবে। মানে উনি অনেক জায়গায় কাজ করতে জি। পারবেন। সেই জায়গা থেকে তিনি বলছেন যে এটা উনার লাগছে না। কিন্তু ঠিক আছে লাগছে না। কিন্তু আমরা যাকে পেয়েছি এখন তাকে আমাদের স্বাভাবিক চোখে কিন্তু জুৎসই মনে হচ্ছে না। এটা স্বাভাবিক। কিন্তু একটা ব্যাপার হলো সরকার তো নিশ্চয়ই বিচার বিবেচনা করে একটা হুম, নতুন সরকার ওনাকে বসিয়েছেন। হুম, ওনার এমন কোনো দক্ষতা যোগ্যতা আছে যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। জি। কিন্তু যেটা সরকার মনে করছে তারা কাজে লাগাতে পারবেন। কিন্তু এটা সরকারকে মনে রাখতে হবে অলরেডি কিন্তু ব্যাংকগুলোতে সেন্ট্রাল ব্যাংকের ব্যাপারে অভিযোগ এবং এই অভিযোগটা কিন্তু শুরু হয়েছে আমি যতদূর শুনেছি ইন্টারনালি। হুম, হুম, আমার কিছু ছাত্র আছেন যারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপুটি হুম, বা এরকম আমাদের প্রফেশনাল লেভেলে। তো ওনারা অনেকেই এখন ডিগ্রি করেছেন প্রফেশনাল জি, ছাত্র জি, আরকি। তো তারা অনেক সময় বলতেন যে মানে আতিউর রহমানের সময় থেকে বাংলাদেশ ব্যাংকটাকে পতনের মুখে দেখছেন উনারা। হুম, উনি আসলেই ফরমাল স্ট্রাকচার মানতেন না। জি। উনি নিজের মতো করে ব্যাংকটা চালাতেন এবং অধিকাংশ সময়ই লোকজন এসে শুধু আড্ডা করতে এরকম নানান কথা আমি শুনেছি। তো ব্যাপার হলো কি এটা যদি মানে ওই সময়তে শুরু হতো এবং এই প্রক্রিয়াটা যদি চলতে থাকে এবং ওনাকে এখনকার বলা হতো রাবীন্দ্রিক গভর্নর বা রবীন্দ্রনাথ প্রিয় গভর্নর। তা তো আছেই। কিন্তু জি, তারপরেও মনে হচ্ছিল মানে একটা গভর্নর হওয়ার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে মানে উচ্চতা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হাইট যেটাকে বলি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাসিটি। ক্যাপাসিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ তাকে দেখলে যে মনে হয় সেই জায়গা থেকে হয়তো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সে নিতে পারেন নাই ওনাকে। কিন্তু এখন যিনি আসছেন তাকে আমরা সরকারের বিবেচনাকে আমরা অবশ্যই মূল্যায়ন করছি এবং নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমরা হয়তো জানি না। সেই জায়গাটা রেখেই বলছি। আপাত চোখে মনে হচ্ছে যে যেখানে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পেছনে ব্যবসায়ীরা দায়ী, সেখানে একজন ব্যবসায়ীকে দিলে সরকার আবার চ্যালেঞ্জে পড়ে যায় কিনা? কারণ জি, সব ব্যবসায়ীর সাথে তো অনেক ব্যবসায়ী আ ঐক্যবদ্ধ আছেন অথবা জি, তারা জি। কানেক্টেড আছেন। তো ব্যাংকটা কি আবারও এই লোন ডিফল্টিং এ আরো বেশি লোন দেওয়ার ক্ষেত্রে পড়ে যায় কিনা? এটা কিন্তু সরকারকে খুব ওয়াচ ডগের মধ্যে খেয়াল রাখতে হবে। কিন্তু খেয়াল রাখবে এটা কে? খেয়াল রাখার কথা তো গভর্নর নিজেরই। জি, জি। এখন গভর্নর নিজেই যদি খেয়ালটা না রাখেন তাহলে খেয়াল রাখবে কে? এইজন্য এখানে কি কোনো ন্যায়পাল সিস্টেমের মতো ন্যায়পাল তো পুরো রাখা উচিত? রাষ্ট্রের তো একজন না, ন্যায়পাল। এই ব্যাংকিং সেক্টরের ব্যাংকিং সিস্টেমে আলাদা ন্যায়পালের সুযোগ আর নাই। ধরেন দুর্নীতি, তারপরে অপশাসন এগুলো রোধের জন্য। এটা আলাদা ন্যায়পাল নিয়োগ দেওয়া যাবে না। এটা তো আলাদা মনিটরিং সেল আছে তাদের। জি, জি। কিন্তু মনিটরিং সেল তো ইন্ডিপেন্ডেন্ট না। কেউ কোথাও দিতে পারবে না ইন্ডিপেন্ডেন্স। মানে আপনার প্রতিষ্ঠানের অধীনে আরেকটা মনিটরিং সেল মানে প্রথম আলোতে ইট ইজ ইম্পসিবল। কারণ এটা তো এটার পার্ট। মনিটরিং সেল হতে হবে বাইরে থেকে। এজন্য আপনি ন্যায়পাল যদি তৈরি করেন বাইরে থেকে তখন সে এন্টি করাপশন কে দেখবে, মানবাধিকার কমিশনকে দেখবে, সে জি, অন্যান্য যে সকল জি, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আছে জি। সবাইকে দেখবে, প্রধানমন্ত্রীকেও দেখবে। সেটা কিন্তু একটা বড় জায়গা। কিন্তু এখন উনাকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে সরকার সেটা সবটা আমাদের কাছে যে স্পষ্ট তা না। কিন্তু সরকারকে স্পষ্ট করতে হবে অথবা উনার কর্মকাণ্ড আগামী ১ মাসের মধ্যে ২ মাসের মধ্যে আমরা বুঝতে পারবো যে উনার এফিশিয়েন্সি কত। আপনি জানেন যে যখন আমরা নতুন ইনকামবেন্ট আসে, নতুন সরকার যখন ক্ষমতায় আসে তারা কি কারণে আপনি পরিবর্তন আনে। এই যে ট্রানজিশনের কারণে যে পরিবর্তনগুলো হয় এগুলো কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া আছে যে কারণে পরিবর্তনগুলো আনা হয়। আমি কি এই বিষয়ে একটু বলবো? আমরা একটু স্যার আমরা ওকে, প্রসঙ্গ পরিবর্তন করি। ওকে, আচ্ছা, আমরা ভাগে, ভাগে আরো বেশ কিছু ওকে, সেগমেন্ট টাচ করব। ওকে। আপনি দেখেছেন যে ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী উনি রিজাইন দিয়েছেন। ঠিক আছে? এটা কি বিষয়টা এরকম যে আ উনি হয়তো বুঝতে পেরেছেন যে গ্র্যাজুয়ালি উনাকেও সরিয়ে দিবেন। আগে থেকেই মান সম্মান ইজ্জত নিয়ে সরে পড়লেন? এটা মান সম্মান ইজ্জত নিয়ে না তো। এটা তো সরে যাওয়াই উচিত অনেক সবার কাছ থেকেই। আমি তো মনে করি আগের প্রশাসনে যারা ছিলেন, হুম, হুম। প্রফেসর ইউনূসের প্রশাসনে যারা ছিলেন, মানে যারা লিডারশিপ আমরা এটা কিন্তু অর্গানাইজেশনাল লিডার বলি এটাকে। জি, প্রত্যেকটা প্রতিষ্ঠানটার সংগঠন। এই সংগঠনগুলোর একটা লিডার থাকে। জি, তো এট লিস্ট নতুন সরকারের কাজ হলো তার এটাকে বলি তার পলিসি অ্যালাইন জি, রিক্রুটমেন্ট লাগবে। মানে এই সরকারের একটা ইশতেহার আছে, জি। এই সরকারের একটা লক্ষ্য আছে, হ্যাঁ। বিএনপির একটা উদ্দেশ্য আছে এই সরকার গঠন করার পেছনে। সেগুলো সফল হওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য তার নিজস্ব প্রশাসন লাগে। সেটার জন্য সে সব জায়গায় এট লিস্ট লিডারশিপ চেঞ্জ করবে। আরো নিচে চেঞ্জ না করে। এটা স্বাভাবিক তার। তো সেক্ষেত্রে যারা লিডার আছেন জি। এবং যারা গত সরকারের রিক্রুটমেন্ট লিডার তাদের তো খুব আগে থেকেই পদত্যাগপত্র দিয়ে চলে যাওয়া দরকার। কারণ তারা তো আসলে এই সরকারের সাথে অ্যাডজাস্ট করতে পারার কথা না। তারা অন্য একটা ধরনে আসছে। এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলতেন যে তারা পর্যাপ্ত সময় পাননি সংস্কারের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। আ তারা সবসময় বলেছেন এটা। যেই কারণে আ বলা হতো যে ইন্টারিম গভর্নমেন্টের ভেতরের একটা অংশ চেয়েছিল
একটু সময় নিয়ে শাসন করতে, যাতে করে সংস্কার কাজগুলো শেষ করতে পারে। তো বিষয়টা কি এরকম যে তারা যে কাজগুলো শেষ করতে পারেননি, তাদেরকে আরেকটু সময় দেওয়া দরকার ছিল? কোনোভাবেই না, কোনোভাবেই না। এটা কোনো কথা হলো যে ওনারা সংস্কার কাজ সমাপ্ত করার মতো আইনি কোনো ক্ষমতা গত সরকারের ছিলই না। সুতরাং ওরা যদি 20 বছরের ক্ষমতা থাকতো, যেই লাও সে কদুই হতো। কারণ কি, এটা তাদের সেই সামর্থ্যটাই নাই। একটা সাংবিধানিক যে সামর্থ্য, মানে এটা করলে যে লেজিটিমেসি থাকার ব্যাপার, বৈধতার ব্যাপার, এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য পরবর্তী সরকারগুলো যে বাধ্য হবে, সেই জায়গাটাতে গত সরকারের সুযোগই ছিল না, স্পেসই ছিল না। সুতরাং ওনারা যে সকল সংস্কারগুলো এনেছেন অলরেডি, সেগুলোই তো অলরেডি এখন মানে সেভাবে বাস্তবায়ন হওয়ার প্রশ্নের মুখে পড়েছে। কারণ হলো কি, ওই সরকারটা মানে আপনার ওইভাবে মানে সাংবিধানিকভাবে বৈধ না। সুতরাং কাউকে আপনি সময় বাড়িয়ে দিয়ে তার কাছ থেকে বেশি কাজ আদায় করবেন, এটা সঠিক না। আমার কাছে মনে হচ্ছে 2.5 বছর অনেক সময়, এবং এই 2.5 বছরের মধ্যে আসলেই কিন্তু আমরা দৃশ্যমান কাজ দেখিনি। আপনি দেখেন বিচার না, দেখি নাই, বিচারের ক্ষেত্রে মাত্র 3টা বিচার 2.5 বছরের মধ্যে। তাহলে কি আগামী বিএনপি সরকার ক্ষমতায় থাকার অবস্থায় 6টা বিচার করবে? আপনি যদি 2.5 বছরে বলেন 3টা বিচার, তাহলে বিএনপির জন্য কয়টা বিচার থাকে? 6টা বিচার থাকে। তা আগামী বিএনপি তো 5 বছর ক্ষমতা থাকবে, তাহলে 7টা বিচার হবে, নাহলে 8টা বিচার সে ভাগে পাবে। তাহলে কি 814 11টা বিচার করবেন এই 10 বছরে? স্যার, এই ফাঁকে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট প্রশ্ন। সেটা হচ্ছে, আইন তো সবার জন্য সমান হওয়া উচিত, তাই না? এক্স্যাক্টলি। তো এই বিদায়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের যে ভালো কাজগুলো করেছেন, বাহবা দিয়েছেন সবাই। যেই ভালো কাজগুলো করতে পারেননি, বা যেই অপশাসন করেছেন, তারপরে মব তৈরি করেছেন, মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কায় ছিল, অনেক প্রাণহানি ঘটেছে, সেই ক্ষেত্রে কি তাদেরকে অ্যাকাউন্টেবল করা বা জবাবদিহিতা আওতায় আনা দরকার কি? আপনি আরেকটা ভালো প্রশ্ন নিয়ে আসছেন। আমি আপনাকে বলি, টিএসসিতে সেপ্টেম্বর অক্টোবরের দিকে একটা প্রোগ্রাম ছিল। সেখানে কয়েকজন কিছু গুরুত্বপূর্ণ লোক ছিলেন। আমি সেদিন সেপ্টেম্বর অক্টোবরে, তাও 2024-এ, আমি তখনই বলেছি, অধ্যাপক ইউনূসের, আজকে তো 2 বছর পরে অনেকেই বলবেন, তখন বলেছি, আমার রেকর্ডেড বক্তৃতা, এবং এটা আমার কাছে রেকর্ড, আমি ফেসবুকে পোস্টও দিয়েছি। অনেক প্রফেসর ইউনূসেরও কিন্তু জবাব দিতে আছে। উনি ইন্টারিম গভর্নমেন্ট আসছেন বিধায় উনি সবার সমর্থন নেন, ওনার জবাব দিতে আরো বেশি, কারণ উনি আনপ্যারালাল সমর্থন পেয়েছেন সবার কাছ থেকে, এবং একটা বিপ্লবের মধ্যে দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা আসছেন। ওনার কিন্তু বেশি করে জবাবদিহিতার জায়গা তৈরি হবে। এখন আপনি যে বললেন, কেননা যে কোনো ব্যক্তি যখন সরকারি দায়িত্ব নেবেন, যে কোনো ব্যক্তি, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, যে কোনো ব্যক্তি যখন সরকারি দায়িত্ব নেবেন, তাকে সেই দায়িত্বটা বুঝিয়ে দিতে হবে জনগণের কাছে, যে আপনি এই দায়িত্বটা কিভাবে পালন করেছেন। আমি যে বিষয়টা খুব অভাব ফিল করি গত সরকারের, এবং প্রত্যাশিত লেভেলে সাফল্য আসেনি, এটা খুবই মডিফাই করে বলেছি, আরো কড়া করে বলতে পারতাম, তাও মডিফাই করে বলেছি। গত সরকারের সবচেয়ে ভালো সাফল্য হলো নির্বাচন। আমি আর এক্সট্রা কোনো কিছু সফলতা দেখি না, বাকিগুলো দেখি কাজের কাজ অকাজ, এবং এগুলো কোনো কিছু দৃশ্যমান হবে না, এবং কোনো কিছু শেষ পর্যন্ত কতটা হবে আমি খুবই আনসার্টিন। আমি জানি না এগুলোকে, কারণ এগুলোকে যে মেকানিজমের মধ্যে দিয়ে এগুলোকে দৃশ্যমান করতে হয়, সেই মেকানিজম আইদার তাদের কাছে নন ছিল না, অথবা তারা সবাই অর্থনীতিবিদ হওয়ার কারণে, আইনবিদ হওয়ার কারণে, পলিটিক্যাল যে পার্সপেক্টিভ থেকে জিনিসগুলোকে ম্যাটেরিয়ালাইজ করতে হয়, এইটার অভাব ছিল তাদের মধ্যে। এই বুৎপত্তির, আমি বলবো, আমি কঠিনভাবে বলছি, এই বুৎপত্তির বা এই ধরনের মানে আপনার একটা ইনসাইটের অভাব ছিল, যে কারণে দেখতে পাচ্ছি আমরা 15 বছর ক্ষমতা থাকার পরেও কিন্তু তারা আমাদের প্রত্যাশিত কোনো জায়গা নিতে পারেন না। এবং ক্ষমতা কাঠামোর যে পরিবর্তন করলেন, এই পরিবর্তন দেখবেন হয়তো আত্মীয় স্বজন, এনজিও, পকেটের লোক, পছন্দের লোক, একই ডিপার্টমেন্টে পড়েছেন, এই সকল মানে একই এলাকা বাড়ি, চিটাগং ইউনিভার্সিটি বেস, চিটাগং বেস, কক্সবাজার বেস, এটা তো রক্তাক্ত বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে হতে পারে না। তো এই ধরনের প্রশাসনটা আমরা এইরকম বিজ্ঞ লোকের কাছে আশা করি না। উনি আমাদেরকে সংকটকালীন সময় দায়িত্ব নিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এটা কিন্তু অস্বীকার করা যাবে না, উনি আমাদের একটা সংকটের সময় আমাদের উত্তরণ করার চেষ্টা করেছেন। কিন্তু যেই প্রত্যাশাটা ওনার কাছে ছিল এবং ওনার মন্ত্রিসভার কাছে ছিল, সেই প্রত্যাশাটা কিন্তু অনেক নিম্ন লেভেলে অর্জন হয়েছে। শুধুমাত্র সদিচ্ছার অভাব নাকি অভিজ্ঞতারও অভাব? অভিজ্ঞতা, সদিচ্ছা না, আমার কাছে মনে হচ্ছে ওনারা সময়ই দেন নাই। ওনারা শুধুমাত্র প্রচুর সময় নষ্ট করেছেন যেগুলো দরকার ছিল না। ওনারা রেগুলার রুটিন কাজ করতেন, আর সাথে সাথে আমরা বলেছিলাম বারবার, আপনারা বিচারে মনোযোগ দেন, আপনারা সংস্কারে মনোযোগ দেন, আপনারা নির্বাচনে মনোযোগ দেন। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নির্বাচন। কিন্তু ওনারা সংস্কার নিয়ে যে সময়টা ব্যয় করলেন, এটা তো 1 মাসের ব্যাপার। সব রাজনৈতিক দলগুলোকে আপনি 20টা বিষয় দেন যে আপনি কোনটা একমত, এটার জন্য প্রতিদিন আলাপ করে কিছু নাই। তো তারা যদি একমত না হয়, 5টা একমত হয়, 5টা আপনি গণভোটে দিয়ে দিতেন। সরকার কি করলো, আপনি দেখেন, এই যেভাবে সনদটা সই করলো, অথচ হানা ভোটে আর কিছু নিয়ে আসলো। তা আপনি এখন বিএনপিকে বাধ্য করতে পারবেন? আপনি তো সনদে, বিএনপি বলতে পারে আমি সনদে স্বাক্ষর করেছি এরকম, আর আপনি হানা ভোট দিলেন আরেক রকম, তাহলে আমি কিভাবে বাধ্য হলাম? বিএনপি কিন্তু এটা বলতে, বিএনপি হয়তো বলে না, বিএনপিকে এগুলো ধরিয়ে দেওয়ার লোক নাই।
সে কারণে হয়তো বলে না, কিন্তু আপনি দেখেন এটা তো এক ধরনের প্রতারণাও হয় যে আপনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে মানিক মে এভিনিউতে এত ঘটা করে স্বাক্ষর করেন এক জিনিস, আর পরে এসে হানা ভোটে দিলেন আরেক জিনিস। কেন, কোন কোন বৈধতার ভিত্তিতে আপনি হানা ভোটে আরেকটা কিছু আনলেন? তাহলে রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন কেন? প্রধান অভিযোগ যে ওনারা কথা বেশি বলেছেন, কাজ কম করেছেন। এটা তো এখন আমি বলি যে রাজনীতিবিদরা খালি টকশোতে আসে, এটা তো বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিচ্ছে। টকশোতে আসা, বেশি বেশি করে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া, পলিটিক্স মানে যিনি পোর্টফোলিওতে আছেন তাকে সামনে কম আসতে হবে, প্রয়োজন ছাড়া মানুষজন তাকে জিজ্ঞাসা করবে তখন উত্তর দিবেন উনি, ওনার কাজ একটাই। কিন্তু মন্ত্রীরা যখন সামনে এসে কথা বলতে চান, সবাই ফাটাকেষ্ট হতে চান, এটা কিন্তু বিরাট ঝুঁকি তৈরি করে। মন্ত্রীদের দেখানোর কিছু নাই, মন্ত্রীদের দেখানোর একটাই আছে, তারা কাজ দেখাবেন। প্রফেসর ইউনূসের মন্ত্রীদের বড় লিমিটেশন ছিল, তারা কাজ দেখাতেন না, শুধুমাত্র উপস্থিত হতেন। আপনি দেখেছেন যে গত 18 মাসে 115টি অধ্যাদেশ জারি করেছিল ইন্টারিম গভর্নমেন্ট। সেই অধ্যাদেশগুলোর কি হতে পারে, ভবিষ্যৎ কি? অবশ্যই যেহেতু এই সরকার সাংবিধানিক বিষয়গুলোকে মানে সাংবিধানিক প্রক্রিয়া গুরুত্ব দিচ্ছে, আপনি জানেন সব সাধারণত আমাদের এখানে প্র্যাকটিস হলো সংবিধান মানে আমরা সংসদে যাই, তারপর সংসদে এটা অনুমোদন করি, তারপরে গণভোটে নেই, এভাবে আসে। তো এখন তো এই প্রক্রিয়াটা যেহেতু ওই সময় সংসদ ছিল না, গণভোট হয়ে সংসদে যাওয়া এই প্রক্রিয়া যাচ্ছে। এখন এই প্রক্রিয়াটা যদি যারা সরকার গঠন করেছে তারা না মানে, আপনি তার বাধ্য করবেন কি দিয়ে? বাধ্য করার কোনো মেকানিজম না। এই জন্য এই যে এতগুলো অধ্যাদেশ, আপনি ফখরুদ্দিন আহমেদের অধ্যাদেশগুলোর যে ভাগ্য, এই অধ্যাদেশগুলো যদি বিএনপি মনে করে তার জন্য প্রয়োজন নেই, মানে আপনার অধ্যাদেশ তো তার সরকারের প্রয়োজন না হতে পারে, আপনি এটা বাধ্য করেন কেন? তার সরকারের আলাদা একটা অ্যাক্টিভিটিস থাকবে না, এজেন্ডা থাকবে না, আপনার জিনিস বাস্তবায়ন করার জন্য কি বিএনপি সরকারে আসছে? এই কথাটাই আমি অনেকটা বোঝাতে পারি না ভাই। আপনার দলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিএনপি ক্ষমতা আসছে, বা আপনি যদি ক্ষমতা যেতেন তাহলে কি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতেন? তাহলে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে। বিএনপি তো জামাতেরটাও করবেন, এনসিপিরটাও করবেন, আমারটাও করবেন, আপনারটাও করবেন, বিএনপি তারটা করবে। তো এইটা কেন আমরা বুঝি না এই সহজ হিসাবটা? আচ্ছা, বিএনপি সরকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন, ঢাকা, উত্তর, দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন। একজন বাদে মোহাম্মদ আব্দুল সালাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক, তার অতীতে কিছু অভিজ্ঞতা আছে এবং উনি বর্ণাঢ্য রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা। বাকি সবাই বিএনপি দলীয় রাজনীতিবিদ এবং গাজীপুরে না, নারায়ণগঞ্জে সাখাওয়াত হোসেন খান, তিনি আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন। তো এই প্রশাসক নিয়োগকে কিভাবে দেখছেন? আমি একবার আলাপচারিতে আমার মনে পড়ছে যে সালাম ভাই আমাকে বলেছিলেন যে ওনার একবার অবিভক্ত ঢাকার কোনো কারণে মেয়রের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল। আমার যতদূর মনে পড়ে, কোনো এক আলাপচারিতে এই কথাটা মানে আলোচনা আসছিল যে সিটি কর্পোরেশন নির্বাচন উনি করবেন কিনা। তখন ব্যক্তিগত আলাপচারিতা একদমই মানে ইনডোর। এখন কি প্রশাসক নিয়োগ দেওয়ার কি প্রয়োজন হলো? আপনি একদিনও তো খালি রাখতে পারেন না। আপনি সিটি কর্পোরেশন গুলো কি একদিনে খালি রাখতে? আমি বলছি যে রাজনৈতিক বিবেচনায় ধরেন এই সেক্টরে যারা এক্সপেরিয়েন্স তাদেরকে নিরপেক্ষভাবে কি নিয়োগ দেওয়া যেত? আমি আপনাকে একটা বড় গুরুত্বপূর্ণ কথা বলি, যে কারণে আপনি সবগুলো নিয়োগকে জাস্টিফাই করতে পারেন। এটাকে বলি আমরা পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট। আচ্ছা, আপনি যে ইশতেহার নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে, যে এজেন্ডা নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে, তার সকল জায়গায় যদি তার লোক না তৈরি হয়, তো সেই ইশতেহারটা সে বাস্তবায়ন করবে কিভাবে? একজন নিরপেক্ষ লোক এসে কি বিএনপির ইশতেহার বাস্তবায়ন করবে? সেক্ষেত্রে দলীয়করণে একটা প্রবণতা তৈরি হয় না? সিটি কর্পোরেশন তো দলীয় বিষয় এক ধরনের। এখন এটা আপাতত হয়তো নিচ্ছে, আপনি দলীয়করণ না, আপনি এটা দলীয় পার্সপেক্টিভ দিল না ব্যক্তিকে দিল, সেটা কিন্তু এখনো মূল্যায়ন করার সুযোগ, কারণ বিএনপি তো বলে নাই যে দলের কারণে দিয়েছে। কিন্তু আপনার এটুকু আমাদের কাছে ক্লিয়ার যে যাদেরকে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের দলীয় ব্যাকগ্রাউন্ড আছে। আমলা নির্ভরতা কমাতে চায় কেন এত? আর এটা তো দরকারও নেই, সব জায়গায় কেন এত আমলা? আপনি এইগুলোতে রিডিউস করার দরকার আছে। বিএনপিকে আমি দেখছি ক্ষমতা আসার পরে যতগুলো পজিটিভ ড্রাস্টিক ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন আপনি আজকে যে গভর্নর নিয়োগটা কিন্তু আমরা হয়তো এখন বুঝতে পারছি না, যদি তার কোনো পজিটিভ ইম্প্যাক্ট পাই তখন কিন্তু আমরা বলবো যে বিএনপি দারুণ একটা কাজ করেছে। তো আবার একইভাবে যে সিটি কর্পোরেশনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, রাজনীতিবিদরা যদি সিটি কর্পোরেশন গুলোর নির্বাচনের আগ পর্যন্ত, বেশি দিন সময় নেওয়া যাবে না, নির্বাচন দিতেই হবে এগুলোতে, কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত যদি তারা জনগণের কাজ করেন, জনগণের পালস বুঝেন এবং জনগণের জন্য এবং বিএনপির যে এজেন্ডা আছে সেই অনুযায়ী ইশতেহারে যা আছে সেগুলো যদি তারা বাস্তবায়ন করার চেষ্টা করেন, ইশতেহারটা তো পজিটিভ ইশতেহার, সেখানে বলা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, সেখানে বলা হয়েছে মানবিকতাকে গুরুত্ব দেওয়া হবে, ন্যায় বিচারকে গুরুত্ব দেওয়া হবে, এগুলো যদি ওনারা বুঝে কাজ করেন তাহলে তো আমি কোনো দোষ দেখি না। কিন্তু আপনি সবকিছুর কে ব্যবসায়ী, আমি 1 মিনিট বলবো, কে ব্যবসায়ী, কে রাজনীতিবিদ, কে অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো আমার কাছে আসে যায় না। আমি একটা জায়গা তাকে মূল্যায়ন করতে চাই, সেটা হলো আপনার পারফরমেন্স কি। আমি চাই ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা মূল্যায়ন করব। সরকার আলী হোসেন ফকিরকে পুলিশের নতুন আইজিপি নিয়োগ দিয়েছেন। সবকিছু কি দলীয় বিবেচনায় নিয়োগ দিতে হবে? নিরপেক্ষভাবে কি করা যায় না? না, কোনো দরকার নাই।
দলীয় ভিত্তিতে নিয়োগ দিতে হবে সবার কিছু, কারণ আপনি তো স্যার যদি কিছু মনে না করেন, আমি যদি এভাবে বলি জি। যে ধরেন দলীয় বিবেচনায় যদি পুলিশের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে সবসময় দল, দলীয় নেতাকর্মী, তাদের যে অপরাধ বা আইনের বিষয় আছে সেগুলোকে একটু প্রিভিলেজ দেওয়া হয় না? না, প্রিভিলেজ দেওয়া হয় না। কারণ কি আমরা দেখেছি প্রফেসর ইউনূসের সময় যারা নির্দলীয়ভাবে জি। প্রফেসর ইউনূসের সময় যারা নির্দলীয়ভাবে নিরপেক্ষ জায়গা থেকে ক্ষমতায় বসেছিলেন, তাদের প্রত্যেকের কি কোনো দলের প্রতি আশীর্বাদ পুষ্ট দেখা যায় নাই? আপনি এটা অস্বীকার করতে পারবেন? না। তাহলে আপনি নির্দলীয় লোকরে কিন্তু আমরা 2 বার, অন্তত 2টা ইন্টারিম গভর্নমেন্টে, 3টা ক্যাটার গভর্নমেন্টে আমরা কিন্তু নির্দলীয় বলতে যা বোঝায় বা নিরপেক্ষ এইসব শব্দ দিয়ে লোকজনকে বানিয়ে এনে কিন্তু নিয়োগ দিয়েছিলাম। প্রত্যেকরে বা অনেকরে আমরা দেখেছি কোনো না কোনো দলের সাপোর্ট করতে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এইরকম গোপনে নির্দলীয় লোক রাখার চেয়ে, মানে গোপন দলীয় লোক রাখার চেয়ে অনেক ভালো ওপেন দলীয় লোক রাখা। আমরা বুঝতে পারলাম এটা বিএনপির লোক, সুতরাং তাকে আমরা কন্ডেম করতে পারবো। কিন্তু আপনি যদি গোপনে একটা বিএনপির, গোপনে একটা জামাতের, গোপনে একটা এরকম লোক সামনে নিয়ে আসেন, বসান, পরবর্তীতে উনি পদে বসার পরে কোন একটা দলের পক্ষ নেয়, এটার চেয়ে যিনি ওপেন, যার ক্লিয়ার পজিশন আছে, তাকে নিয়োগ দিলে কি হবে? আমরা বলতে পারছি বিএনপি তোমার লোকটা তুমি নিয়োগ দিয়েছিলে, তার পারফরমেন্স কিন্তু সঠিক হলো না, এক্সপেক্টেড হলো না। কিন্তু সেই ক্ষেত্রে মানে পুলিশের মতো একটা যেখানে শৃঙ্খলা সবার আগে, নিয়ম কানুন, ঠিক আছে, সবার আগে দেখা হয়, তো সেই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি যদি দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে এই দেশের অপরাপর মানুষগুলো তারা তো দলীয় না, তারা তো বিভিন্ন দলীয় এবং নিরপেক্ষ। সেই ক্ষেত্রে আইন কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে? প্রয়োগ হবে তো, অবশ্যই হবে। মানে আমরা বলি অর্গানাইজেশনাল থিওরিতে আপনাকে ব্যক্তিকে ইম্পার্সোনালাইজ করা যায় না, পদটাকে ইম্পার্সোনালাইজ করেন। তিনি তো সবসময় দলীয় নেতাকর্মীদের কথা শুনবে। কেন ধরেন জামিন থেকে শুরু করে, বদলি থেকে শুরু করে, অপরাধমূলক কর্মকাণ্ড তাহলে তার এফিসিয়েন্সি আসবে না। যদি উনি যদি পদে বসার পরে দল নিয়ে ভাবেন, আইন নিয়ে না ভাবেন, বিএনপি তো বলেছে তার ইশতেহারে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ওনার এখন দায়িত্ব হলো ইশতেহার অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করা। যদিও উনি দলীয় বিবেচনায়, দলীয় কারণে নিয়োগ পেয়েছেন, কিন্তু পদে বসার পরে উনি চিন্তা করবেন বিএনপির যে ইশতেহার আছে সেখানে লেখা আছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান প্রথম দিনই বলছেন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। তাহলে প্রধানমন্ত্রী যেটা বলছেন যে উনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে ওনার কাজ হলো আইনের শাসনকে প্রাধান্য দেওয়া। দলের ইশতেহার তো আইনের শাসন, দলীয় নিরপেক্ষ লোক নিয়োগ দিয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কি সম্ভব না? কারণ নিরপেক্ষ লোকের স্ট্রাকচারে, নেটওয়ার্কে, আমি খুব ইম্পর্টেন্ট কথা বলি, আপনি একটু মানে আমাকে অনেকে সমালোচনা করেন আমি জানি, কিন্তু আমি বলি নেটওয়ার্ক যদি আপনার কথা না শুনে আপনি আরো দুর্বল হয়ে যান। ওনার পক্ষে, এই যে ফকির সাহেবের পক্ষে নেটওয়ার্ককে যত সহজে ইউজ করা সম্ভব, কিন্তু অন্য কারোর পক্ষে, নিরপেক্ষ লোকের পক্ষে, নিরপেক্ষ লোক তো কথাই শোনাতে পারবেন না বিএনপি নেতাকর্মীদের। বরং উনি যদি বলে বিএনপির কোন নেতাকর্মী কিন্তু ওনার চোখে দেখে কথা বলবেন, কারণ উনি প্রধানমন্ত্রীর কাছে ওনার অ্যাক্সেস থাকবে, আরো গুরুত্বপূর্ণ লোকজনের কাছে ওনার অ্যাক্সেস থাকবে, তখন তারা ভাববে যে ওনার সাথে কিন্তু লড়াই করবে। কিন্তু নিরপেক্ষ লোক হলে কিন্তু তার চোখে চোখ রেখে কথা বলে ফেলবে। সেজন্য এই লোকগুলো, দলীয় লোকগুলোকে আপনি ইফিসিয়েন্সি পারফরমেন্স যদি দেখেন, যদি দলীয় লোক বিবেচনা না করে তারা যদি ব্যক্তিগতভাবে পদগুলাকে দলের ঊর্ধ্বে রেখে কাজ করতে পারে, এবং এই মূল্যায়ন তো হবেই আর কয়েকদিন পরে, তাহলেই দেশ বাঁচবে। এই জন্যই আপনাকে এই নেতা কর্মীদেরকে বলতে হবে, আপনাদের এখানে বলে গিয়েছিলাম এটা প্রথম বার্তাক্ষ, এই 30 সেকেন্ডে প্রথম বার্তাক্ষ বলেছিলাম যে সবার আগে বাংলাদেশ। আপনারা কিন্তু সবার আগে বাংলাদেশ কথাটা পপুলার করেছেন প্রথমে, এটা আমারও কন্ট্রিবিউশন আছে। তো ওই সবার আগে বাংলাদেশ সবাইকে ভাবতে হবে, যারা পদে বসছেন, সবার আগে বাংলাদেশ। কেউ যেন ফাটাকাস্ট টাইপ না হন, এবং কেউ যেন মানে হঠাৎ করেই সবার কাছে পপুলার হতে না চান। তাদের সবাইকে বলেন পোর্টফোলিও নিয়ে ব্যস্ত থাকতে, মন্ত্রিসভা নিয়ে ব্যস্ত থাকতে। আমরাও চাই দলীয়ভাবে লোক নিয়োগ হলেও তিনি যেন ন্যায় বিচার করেন, দেশের মানুষের সবার মঙ্গল চান। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঙ্গে। আমরা আলাপ করছিলাম নিয়োগের মাপকাঠি কি হওয়া উচিত এ নিয়ে। আর যারা অনুষ্ঠানটি দেখতে পাননি তারা প্রথম আলো ফেসবুক, ইউটিউব এবং prothomalo.com দেখতে পাবেন। আর যারা সঙ্গে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।